বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর গণিত বইয়ের কণিক অধ্যায়ে পর্ব 7 নিয়ে আলোচনা করব। এই পর্বে আমি তোমাদের অনুশীলনী কেতাব স্যারের বই থেকে 7 নম্বরের অঙ্ক দিয়ে শুরু করব। দেখো, এখানে তোমাদের তোমরা একটু বই থেকে দেখো, প্রশ্নটা এরকম দেওয়া আছে। একটা পরাবৃত্তের উপকেন্দ্র স্থানাঙ্ক দেওয়া আছে আর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। নিয়ামক রেখা সমীকরণ বাইর করতে বলছে। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো খুবই আসে এবং অঙ্কটা খুব বেশি কঠিন হবে না যদি তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো এবং চিত্রটা ভালো করে দেখো। তাহলে দেখো, এখানে কি দেওয়া আছে? উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে আর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আছে। তাহলে নিয়ামক রেখার সমীকরণটা বাইর করতে হবে। দেখো, আমি চিত্রটা আগে আঁকতেছি। এখান থেকে দুইটা অক্ষ আঁকলাম আমি। একটা হচ্ছে এক্স, এক্স ড্যাশ, তারপর ওয়াই, ওয়াই ড্যাশ। এই চিত্রটা আমি আঁকে নিলাম। তাহলে পরাবৃত্ত চিত্র আঁকলাম। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো তো? শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -2, -1। এইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তারপর উপকেন্দ্র, উপকেন্দ্র বলতে আমরা এইটাকে বুঝি, তাই না? এস। উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 0,0। আর নিয়ামক রেখা হয় এই পাশে। তাহলে এইটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু। তাহলে এই রেখাটাই আমাকে বাইর করতে হবে। আর এই রেখাটাকে আমরা বলতেছি জেড। নিয়ামক রেখার পাদবিন্দু হচ্ছে আলফা, বিটা ধরে নিলাম। ঠিক আছে? তাহলে দেখো, এখানে নিয়ামক রেখা আঁকার জন্য নিয়ামক রেখার স্থানাঙ্কটা দরকার, মানে পাদবিন্দুর স্থানাঙ্কটা দরকার। তাহলে তোমরা চিত্রটা একটু ভালো করে দেখে রাখো। নিয়ামক রেখা আঁকতে গেলে এই তিনটা জিনিস দরকার, খুবই দরকার। একটা নিয়ামক রেখার পাদবিন্দু, শীর্ষবিন্দু, আর একটা হচ্ছে উপকেন্দ্র। এখন নিয়ামক রেখা বাইর করতে বললে এই তিনটার যে কোনো একটা অনুপস্থিত থাকবে এবং সেটা তোমাদেরকে ধরে নিতে হবে। ধরে নিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে এইটাকে কি বলবো আমরা? এক্স অক্ষরেখা, তাই না? তাহলে দেখো, এইটা আমরা এখন করব। তাহলে কি ধরি? খুব ভালো করে দেখো, ধরি নিয়ামক রেখার পাদবিন্দু। রেখার পাদবিন্দু আলফা, বিটা। আচ্ছা, জেডটাও লিখতে পারো আলফা, বিটা। আচ্ছা, তাই যদি হয় দেখো তো, এই তিনটা বিন্দু অর্থাৎ জেড, এ, এস, এই তিনটা বিন্দু রেখে আমরা মধ্যবিন্দু বলি না? দেখো, মধ্যবিন্দু বলতে পারি কিনা? তাহলে জেড, এ, এস, এ এস এর মধ্যবিন্দু হচ্ছে এ। তাহলে এখানে লেখো এ। জেড এস রেখার মধ্যবিন্দু হলে মানে আমরা যে আলফার বিটা ধরে নিলাম, এই আলফা বিটার মানটা বাইর করব। মধ্যবিন্দু বাইর করার সূত্রটা কি? তাহলে মধ্যবিন্দু ইকুয়াল দুই প্রান্ত যোগ করে তাকে 2 দ্বারা ভাগ। তাহলে দুই প্রান্ত বলতে একটা জেড আর একটা হচ্ছে এস, একটা আলফা আর একটা 0। তাহলে আলফা প্লাস 0 ভাগ 2, অথবা আর একটা কত দেওয়া আছে? -1 ইকুয়াল, আর একটা আছে বিটা প্লাস 0। বিটা প্লাস 0 ভাগ হচ্ছে 2। তাহলে এইটা দিয়ে এটা গুণ করো তো। অতএব আমরা লিখতে পারি আলফা ইকুয়াল -4, 2 দুগুণে 4। তাহলে এখানে আমরা লিখতে পারি বিটা ইকুয়াল -2। অতএব তাহলে আলফা, বিটা, আলফার মান কত? -4, আর বিটার মান কত? -2। তাহলে দেখো, আমরা এটা নিয়ামক রেখার পাদবিন্দুটা পাইলাম। তাহলে
জেড বিন্দুর স্থানাঙ্ক বাইর করলাম, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়াই আছে, আর এস বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে আমাকে কি বাইর করতে হবে? এই দুটা। তাহলে এই রেখাটা দেখো তো এক্স অক্ষরেখার উপর অবস্থিত না? এই যে খাড়া হয়ে আছে এক্স অক্ষরেখা, তাহলে এই দুটো এক্স অক্ষরেখাটা আমরা বাইর করি। তাহলে এ এস রেখার সমীকরণ আগে বাইর করো তো। এ এস রেখার সমীকরণ, রেখার সমীকরণ। তাহলে সংযোগ রেখার সমীকরণটা কি? এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে আমি এর স্থানাঙ্কটাকে বলতেছি এক্স ওয়ান ওয়াই ওয়ান, এখানে হচ্ছে এক্স টু ওয়াই টু। ঠিক আছে, যদি আমি বসায় দিই, দেখো তোমরা একটু দেখে নাও। তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান বলতে হচ্ছে মাইনাস টু, এই জন্য প্লাস টু। এক্স ওয়ান মাইনাস এক্স টু বলতে জিরো। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে দেখো মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, ওয়াই টু বলতে হচ্ছে জিরো। তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন পাবো, এক্স প্লাস টু ডিভাইডেড হচ্ছে মাইনাস টু ইকুয়াল ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড মাইনাস ওয়ান। দুই পাশে থেকে মাইনাস কাটবো, আর গুণ করে দাও। এক্স প্লাস টু ইকুয়াল দুই দিয়ে এটাকে গুণ করো, টু ওয়াই প্লাস টু, সবগুলো একদিকে নিয়ে এসো। তাহলে এক্স মাইনাস টু ওয়াই, তাহলে এই টু কাটা যায়, ইকুয়াল হচ্ছে জিরো। এইটাকে বলবো আমরা হচ্ছে অক্ষরেখা। তোমাদের থেকে কখনো যদি অক্ষরেখার সমীকরণ চায়, অর্থাৎ সংযোগ রেখা যেটা পাইলাম, এটাকে বলবো আমরা এক্স অক্ষরেখা। ঠিক আছে, যদিও আমাদের এইটা চাই নাই, তাহলে আমরা এটা একটা ইকুয়েশন দিচ্ছি। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো আমরা কি পাইলাম? এই অক্ষরেখাটা, এক্স অক্ষরেখাটা পাইলাম। তারপর এক্স অক্ষরেখার উপর লম্ব রেখা এটা হচ্ছে না, এই রেখাটাকে আমি লম্ব বলতেছি। ঠিক আছে, তাহলে সরলরেখায় যাও, এইটার উপর একটা লম্ব রেখার সমীকরণ আঁকো। তোমরা যারা সরলরেখা করছো তারা লম্ব রেখার সমীকরণটা জানো। লম্ব রেখার সমীকরণটা হচ্ছে এক্স এর সহগ ওয়াই এর কাছে যাবে, ওয়াই সহগ এক্স এর কাছে যাবে, চিহ্নের পরিবর্তন প্লাস কে। ঠিক আছে না? দেখো আমি লিখতেছি 1 নংয়ের উপর, অথবা লিখতেছি ইহার উপর লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ একটু ভালো করে দেখো, এই সহগগুলো ট্রান্সফার হবে, চিহ্নের পরিবর্তন হবে, প্লাস একটা কে আসবে। তাহলে আমি এখানে লিখতেছি 2x প্লাস শুধু ওয়াই, আর একটা হচ্ছে প্লাস কে ইকুয়াল হচ্ছে জিরো। এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। যারা সরলরেখা করছো তারা অনেক ভালো বুঝবা, যদি যারা সরলরেখা করো নাই তাদেরকে মনে রাখো যে আমরা কি করব। দেখো এক্স এর সহগ ওয়াই এর কাছে, ওয়াই এর সহগ এক্স এর কাছে, চিহ্নের পরিবর্তন একটা প্লাস কে। তাহলে আমরা এই লম্ব রেখাটা পাইলাম। লম্ব রেখাটা কোথায় অবস্থিত? এখানে, এখানে, এখানে না, কোথায়? এইখানে অবস্থিত। তাহলে এখানে কোন বিন্দু আছে? আলফা কমা বিটা বিন্দু। আলফা কমা বিটা বিন্দুর মানটা কত পাইছে? -4, -2। তাহলে লিখবো 2 নং সমীকরণ, যাহা কত বিন্দু দিয়ে গেছে? -4, -2 বিন্দু দিয়ে যায়। -4, -2 এত বিন্দু দিয়ে যায়, বা এত বিন্দুগামী লেখো তাহলে হবে, বিন্দুগামী। তাহলে এটাকে বলতেছি আমি এক্স, এটাকে বলতেছি হচ্ছে ওয়াই। তাহলে 2 ইন্টু এক্স বলতে -4 প্লাস ওয়াই বলতে -2 প্লাস কে, কে এর মানটা বাইর করে দাও। তাহলে এটা গুণ করো, -8 -2 প্লাস কে ইকুয়াল 0। অতএব কে সমান সমান আমি লিখতে পারি কত? -10 হয়ে গেল +10। এই কে এর মানটা আবার এখানে বসায় দাও, 2 implies that। তাহলে 2x y প্লাস কে এর মান কত? 10।
তাহলে এটাই হলো আমাদের নিয়ামক রেখার সমীকরণ। ইহাই নির্ণয় নিয়ামক রেখার সমীকরণ। রেখার সমীকরণ বা দ্বিঘাক্ষ রেখার সমীকরণ। নিয়ামক রেখার আর একটা নাম হচ্ছে তোমার দ্বিঘাক্ষ রেখা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যদি অঙ্কটা খুব ভালোভাবে মনে রাখো তাহলে খুব বেশি কঠিন হওয়ার কথা না। দেখো, এখানে নিয়ামক রেখা বাইর করতে গেলে তোমাকে সব সময় মনে রাখতে হবে তিনটা জিনিস লাগবে, অথবা পরাবৃত্তের চিত্র অঙ্কন করতে গেলে এই তিনটা জিনিসের খুব দরকার। একটা হচ্ছে উপকেন্দ্র, শীর্ষবিন্দু, একটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু। এই তিনটা জিনিস দেওয়া থাকলে আমরা পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন করতে পারবো, এবং এর সাহায্যে যেহেতু আমরা এখন নিয়ামক রেখা পাইলাম আর উপকেন্দ্র তো দেওয়াই ছিল, এখন পরাবৃত্তের সমীকরণও আঁকতে পারবো। তোমাদের অনেকগুলো সালের সৃজনশীলে দেখবা তোমাদের এই রকম চাইছে যে কোনো দুইটা জিনিস দেওয়া আছে, সেটা শীর্ষবিন্দু উপকেন্দ্র দেওয়া থাকতে পারে, নিয়ামক রেখা বাইর করতে বলছে এবং পরাবৃত্তের সমীকরণ বাইর করতে বলছে। তাহলে এখন নিয়ামক রেখা বাইর পাইলাম আমরা, উপকেন্দ্র তো আছে, এখন পরাবৃত্তের সমীকরণ বাইর করতে বললেও আমরা পারবো। আর এইটা যদি তোমাদের উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দেওয়া থাকলে যদি পরাবৃত্তের সমীকরণ না বাইর করতে পারো, তাহলে আমার ভিডিওগুলো একটু দেখে আসো। এর যে কোনো ভিডিও একটা আমার অলরেডি আমার 6টা পর্ব এই কণিক নিয়ে আমি করছি, তোমরা আগের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসো, ইনশাল্লাহ তাহলে তোমাদের সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে চলো এখন তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। এখন তাহলে দেখো 7-এর বি নাম্বার। এখানে উপকেন্দ্র দেওয়া আছে 3,4, শীর্ষবিন্দু দেওয়া আছে 0,0। তাহলে নিয়ামক রেখার সমীকরণ বাইর করতে বলছে। ঠিক আগের মতো করে আমরা চিত্রটা আঁকবো। দেখো, তোমরা যারা আগের অঙ্কটা একটু আফসা আফসা বুঝছো বা ইনশাল্লাহ মোটামুটি খুব ভালো বুঝে গেছো, তারপরে আবার দেখো ওই টাইপেরই এইটা অঙ্ক, চিত্রটা ভালো করে দেখে নাও। আমি একটা পরাবৃত্তের চিত্র আঁকলাম, দুইটা অক্ষ আঁকতেছি আগে, ওয়াই আর একটা হচ্ছে ওয়াই ড্যাশ। তারপর পরাবৃত্তের শীর্ষবিন্দু আঁকলাম, শীর্ষবিন্দুকে এ দ্বারা প্রকাশ করা হয়। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 0,0। উপকেন্দ্র এস, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত দেওয়া আছে দেখো? 3,4। আর পরাবৃত্তের লেখ অঙ্কন করতে গেলে আর একটা রাখে কি, নিয়ামক রেখা বা নিয়ামক রেখার পাদবিন্দু। তাহলে এটা নিয়ামক রেখার পাদবিন্দু, এটাকে বলতেছে আমি জেড। তাহলে জেটের স্থানাঙ্ক দেওয়া নাই, আলফা কমা বিটা ধরে নিচ্ছি। ঠিক আছে, এই তিনটা জিনিস দেওয়া আছে। আমি এখন নিয়ামক রেখাও বাইর করতে পারবো, পরাবৃত্তের সমীকরণও বাইর করতে পারবো। আগে নিয়ামক রেখা অবশ্যই বাইর করতে হবে, তারপর পরাবৃত্তের সমীকরণ চাইলে সেটা বাইর করতে হবে। তাহলে এইটা যেহেতু ধরে নিলাম, তাহলে দেখো ধরি নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক জেড ইন্টু আলফা কমা বিটা। তাহলে দেখো তো এখানে এক্স অক্ষরেখাটায় কয়টা বিন্দু আছে? 1টা 2টা 3টা। এই 3টা বিন্দুর মাঝখান হচ্ছে এ, তাহলে এ কে আমরা মধ্যবিন্দু কল্পনা করি। তাহলে এখানে লিখতেছি এ, জেটেস রেখার মধ্যবিন্দু হলে আমরা আলফা বিটার মানটা বাইর করে নেব। মধ্যবিন্দু তাহলে 0 ইকুয়াল 2 প্রান্ত যোগ আলফা প্লাস 3 ভাগ হচ্ছে কত? 2, অথবা 0 ইকুয়াল, তাহলে এখানে বিটা প্লাস 4 ভাগ 2। তাহলে এটা দিয়ে এটা গুণ করো তো, এটা দিয়ে এটা গুণ করলে 0 ইকুয়াল আলফা প্লাস 3। অতএব আলফা সমান সমান আমরা লিখতে পারি -3। ঠিক আছে, তাহলে এইটা আমি লিখতে পারতেছি 0
বিটা প্লাস 4, অতএব বিটা সমান সমান হচ্ছে -4। তাহলে আলফা কমা বিটা ইকুয়াল লিখতে পারি -3, -4। তাহলে আমরা দেখো এই বিন্দুটার স্থানাঙ্ক পাইলাম। তারপরের কাজটা হচ্ছে আমাদের কি, অক্ষরেখার সমীকরণ বাইর করা। এস রেখার সমীকরণ বাইর করব। তাহলে অক্ষরেখার সমীকরণ যদি বাইর করি, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত, 0,0, আর এস বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, 3,0। তাহলে অক্ষরেখার সমীকরণ, বা অথবা আমরা লিখতেছি এস রেখার সমীকরণ, এস রেখার সমীকরণ। তাহলে এস রেখার সমীকরণটা কি, x মাইনাস x1 ডিভাইডেড x1 মাইনাস x2 ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড y1 মাইনাস y2। ঠিক আছে, তাহলে আমাদের স্থানাঙ্কগুলো কি ছিল, একটা 0,0 আর একটা হচ্ছে 3,4। তাহলে এইটাকে ধরো x1 y1 x2 y2, তাহলে বসায় দাও। তাহলে x মাইনাস x1 মাইনাস x2 বলতে হচ্ছে 3, y মাইনাস y1 মাইনাস 4। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাই, উপরে x নিচে হচ্ছে -3 ইকুয়াল উপরে y নিচে হচ্ছে -4, মাইনাস মাইনাস কাটো। তাহলে এখান থেকে 4x গুণ এইটা দিয়ে এটাকে গুণ, এইটা দিয়ে এটা গুণ, 3y। যদি আমরা এই পাশে মাইনাস করে রাখি 3x মাইনাস 3y ইকুয়াল 0। এটা অক্ষরেখার সমীকরণ পাইলাম। ঠিক আছে, কখনো যদি অক্ষরেখা চাই, সংযোগ রেখা বাইর করলে যেটা হবে সেটাকে বলবো আমরা হচ্ছে অক্ষরেখা। তার মানে কি পাইলাম, এই অক্ষরেখাটা পাইলাম। তাহলে অক্ষরেখার উপর লম্ব রেখা আঁকতে হবে, তাহলে আমরা নিয়ামক রেখা পাবো। ঠিক আছে, আর লম্ব রেখা কোন বিন্দু দিয়ে গেছে, এই বিন্দু, আলফা কমা বিটা বিন্দু। তাহলে আলফা কমা বিটা বিন্দুর স্থানাঙ্ক কত, -3, -4। তাহলে আমরা এইটা লিখবো ইহার উপর লম্ব রেখার সমীকরণ, ইহার উপর লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণটা কি, x এর সহগ y এর কাছে যাবে, 3x প্লাস 4y প্লাস k ইকুয়াল 0। এটা হচ্ছে 2 নং সমীকরণ, যাহা কোন বিন্দু দিয়ে গেছে, আলফা কমা বিটা বিন্দুতে। তাহলে আলফা কমা বিটা বিন্দুর স্থানাঙ্কটা কি বলতো, -3, -4। তাহলে যাহা -3, -4 বিন্দুগামী। বিন্দুগামী, বিন্দু দিয়ে যায়, সিদ্ধ করে, এই ভাষাগুলোতে কোনো সমস্যা নেই, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে এখানে x এর পরিবর্তে এইটা বসাও, y এর পরিবর্তে এইটা বসাও। তাহলে 3 × -3 প্লাস 4 × -4 প্লাস k হচ্ছে অজানা রাশি, k এর মানটা আমাকে বাইর করতে হবে। তাহলে এখানে -9 -16 ইকুয়াল 0। তাহলে k ইকুয়াল হচ্ছে +25। ঠিক আছে, k এর মানটা বসায় দাও 2 নং এ। তাহলে এখান থেকে আছে, তাহলে 3x 2 প্লাস দ্যাট 4y প্লাস 25 ইকুয়াল 0। ইহাই নির্ণয় নিয়ামক রেখার সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলো তোমাদেরকে এইভাবেই করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো একটা ব্যতিক্রম অঙ্ক দেওয়া আছে। যে টাইপের অঙ্ক দুইটা আমি করলাম ঠিক ওই রকমই, কিছুটা আলাদা। এখানে দেখো, আগে ছিল নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক ছিল না, আমরা ধরে নিছিলাম
উপকেন্দ্র শীর্ষবিন্দু দেওয়া ছিল। এইটা একটু আলাদা, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে আর একটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তার মানে কি নেই, উপকেন্দ্র নেই। আবার চাইছে আবার পরাবৃত্তের সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ যেহেতু দেওয়া আছে, চাইছে হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, উপকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু চাই নাই। তার মানে আমাকে কি করতে হবে, স্টেপ টু স্টেপ আগাইতে হবে। তাহলে একটু দেখো তোমরা একটু ভালো করে, আমি যে চিত্রটা আঁকতেছি, তাহলে এটা এক্স এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ। তাহলে শীর্ষবিন্দু এটা দেওয়া আছে 3,1। তারপর উপকেন্দ্র কিন্তু দেওয়া নাই। আর তোমাদেরকে আমি বলছিলাম যে পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন করতে গেলে তিনটা জিনিস অবশ্যই দরকার, সেটা হচ্ছে উপকেন্দ্র, শীর্ষবিন্দু আর একটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু। আচ্ছা, নিয়ামক রেখার পাদবিন্দু দেওয়া নাই, ঠিক আছে, কিন্তু সমীকরণ তো দেওয়া আছে। আচ্ছা, যেহেতু এটা দেওয়া নেই, তাহলে আমি এটা ধরে নিলাম আলফা কমা বিটা। আর একটা লিখে নিচ্ছে হচ্ছে নিয়ামক রেখা, এটা সমীকরণ দেওয়া আছে। তাহলে নিয়ামক রেখার সমীকরণটা কি, এখানে আমি লিখে দিচ্ছি 4x + 3y - 5 = হচ্ছে 0। মানে এই যে এইটা নিয়ামক রেখার সমীকরণটা দেওয়া আছে, মানে এক্স অক্ষের উপর লম্ব রেখা যেটা, সেটাকে বলতেছি আমরা নিয়ামক রেখা। আচ্ছা, সবার আগে কি করতে হবে আমাকে দেখো, যেহেতু এই বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া নেই, তাহলে শীর্ষবিন্দু দেওয়া আছে, এই বিন্দুটার আমরা পাদবিন্দুটা বাইর করি, স্থানাঙ্কটা বাইর করি। এই বিন্দুর স্থানাঙ্ক বাইর করলেই আমরা মধ্যবিন্দুর সাহায্যে আলফা বিটার মান বাইর করতে পারবো। তাহলে এই সমীকরণটা থেকে এখন এইটা বাইর করতে হবে। এর আগে যতগুলো অঙ্ক করছি আমাদের স্থানাঙ্ক ধরে নিছিলাম, স্থানাঙ্ক থেকে সমীকরণ বাইর করা যায়, তাহলে সমীকরণ থেকে স্থানাঙ্ক বাইর করা যাবে না? অবশ্যই যাবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা ধরে নিলাম ওইটা আগে দিয়ে শুরু করি। লেখি ধরি, একটু মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে দেখো, তাহলে ইনশাল্লাহ কঠিন হবে না। এই টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় খুবই আসে। তাহলে ধরতেছে হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক এটা হচ্ছে বলতেছি এস ইন্টু আলফা কমা বিটা। তাহলে শীর্ষবিন্দুটা কি আমাদের, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 3,1 এবং নিয়ামক রেখা বা দ্বিঘাক্ষ রেখা, তাহলে 4x + 3y। এইটা 1 নম্বর সমীকরণ দাও। তাহলে দেখো তো, অক্ষরেখার উপর লম্ব রেখা করলে আমরা নিয়ামক রেখা পাই, তাহলে নিয়ামক রেখার উপর লম্ব রেখা করলে অক্ষরেখা পাবো না? পাবো। তাহলে অক্ষরেখাটা বাইর করো। তাহলে এই রেখাটা আছে, আমরা এখন এই রেখাটা বাইর করব। তারপর 1 নম্বর, ইহার উপর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখাটা কি, চলকগুলোর পরিবর্তন, তাই না? তাহলে এখানে লিখব 3x - 4y + k, 2 নম্বর সমীকরণ। যাহা কত বিন্দু দিয়ে গেছে দেখো তো, ওই অক্ষরেখাটা এই বিন্দুটা দিয়ে গেছে না, 3,1 বিন্দু দিয়ে, এটা দিয়ে গেছে, এটা দিয়ে গেছে। তাহলে আমি শুধু এটা দিয়ে লিখতেছি, যাহা 3,1 বিন্দু আমি বসায় দাও। তাহলে x এর পরিবর্তে 3, y এর পরিবর্তে হচ্ছে এটা x এটা y, 1 + k। তাহলে আমরা এখান থেকে মান বাইর করি 9 - 4 + k = 0। তাহলে k = কত লিখতে পারি, -5। 9 থেকে 4 বাদ দিলে 5, ওই পাশে বার করে দিলে মাইনাস।
এখন আমরা এখানে মানটা বসাই দেব, তাহলে 2m প্লাস দ্যাট, তাহলে 3x মাইনাস 4y মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ, এখন দেখো আমরা অক্ষরেখাটা পাইলাম আর নিয়ামক রেখাটা দেওয়াই আছে, তাহলে এই অক্ষরেখাটা আর নিয়ামক রেখা, তাহলে এই দুটাকে আড়াআড়িভাবে ছেদ করছে না? তাহলে আমরা যদি সমাধান করি, সমাধান বলতে এই যে 1 নম্বর সমীকরণ নিয়ামক রেখাটা, 2 নম্বর সমীকরণটা অক্ষরেখাটা, 1 আর 3 যদি আমরা যোগ বিয়োগ করি অথবা আরো গুণন বজ্র গুণন যে কোনো একটা করি, তাহলে আমরা xy এর মান পাবো না? x1 y এর মান পাওয়া মানে আমরা এই ছেদ বিন্দুটা পাচ্ছি, তখন এইটা মধ্যবিন্দু ধরে এটার মান বাইর করে আমরা পরাবৃত্ত সমীকরণ বাইর করব। ঠিক আছে, অঙ্কটা একটু বড় হবে। তাহলে দেখো 1 ও 3 সমাধান করে, 1 ও 3 নং সমাধান, এখন আমি আরো গুণন বজ্র গুণন যাই করি না কেন, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো 1 নাম্বার কি ছিল আমাদের 4x প্লাস 3y, আর 3 নাম্বারটা কি দেওয়া আছে 3x মাইনাস 4y মাইনাস 5 ইকুয়াল 0। ফলে আমরা এইটাকে আরো গুণন করব। আরো গুণ করার নিয়মটা হচ্ছে উপর থেকে যখন আমরা করব এটা হবে প্লাস, আর নিচ থেকে যখন করব সেটা হবে মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো এইটা তোমরা 9 10-এ কীভাবে করছো জানি না, তবে আমি আমার মতো করে করাচ্ছি। তোমরা যদি একবার জিনিসটা ভালো করে দেখো তাহলে আর কখনো আর ভুলে যাবে না। x নাও, x যখন নিব এইটা তখন বাদ, এইটাতে এটাকে গুণ করো, মাইনাস কত 15, আর নিচ থেকে যখন উপরে যাব তখন কি হবে মাইনাস, এইটাতে এটাকে গুণ করো, এটার সামনে মাইনাস এটার সামনে মাইনাস প্লাস সূত্রের মাইনাস, এটা করলে হচ্ছে মাইনাস 4 5 হয় 20। ঠিক আছে, এবার মাঝখানেটা শেষ করলাম কোথায় থেকে দেখো তো, তবে মনে রাখো যেখান থেকে শেষ করব সেখান থেকেই শুরু করতে হবে। এইটা দিয়ে এইটা, এইটা দিয়ে এইটা, উপর থেকে নিচে নিচ থেকে উপরে। ঠিক আছে, এখানে শেষ করলাম, আবার এখান থেকে কিন্তু শুরু করতে হবে। ইকুয়াল, যদি y ধরতেছি তাহলে y বাদ, তাই না? তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করো, 3 5 কত হয় 15, সূত্রের মাইনাস, যেহেতু এখানে এইটা দিয়ে আবার উপর থেকে নিচে নিচ থেকে উপরে এখানে মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করো, 4 5 কত হয় 20 ইকুয়াল। তাহলে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে কিন্তু শেষ, তার মানে আবার এখান থেকে শুরু করতে হবে। x নিলাম y নিলাম, এখানে তো কোনো কিছু নেই, কি নিব সহগ হিসাবে 1 নেব, তাহলে উপর থেকে শুরু, তাহলে এটা গুণ করে 4 4 কত হয় 16, সূত্রের মাইনাস, এটা দিয়ে এটা গুণ করো 3 3 9। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এটা একবার ক্যালকুলেটরে করা যাবে, ক্যালকুলেটর কিভাবে করায় আমি একবার দেখাই দিব। এখন আপাতত দেখো, তাহলে x ঠিক থাকবে, নিচে কত হচ্ছে 35 ইকুয়াল y, এখানে কত শুধু 5, আর এখানে কত মাইনাস 25। তাহলে এইটার সাথে একবার x নাও, এটার সাথে একবার y নাও, অতএব মাইনাস 35 ইকুয়াল মাইনাস 25। অতএব x ইকুয়াল কত লেখা যায় 35 ভাগ হচ্ছে 25, এখান থেকে মাইনাস মাইনাস কাটা, আবার 5 দিয়ে কাটো তো, 5 7 35, 5 5 25। ঠিক আছে, অথবা এগুলো সাধারণ জিনিস, এগুলো তোমরা পারবা। তাহলে এখানে হচ্ছে 5, আর এখানে থাকতেছে হচ্ছে -1 ভাগ 25। তাহলে y ইকুয়াল 5টা উপরে দিলাম, এখানে 25 থাকলো, কাটাকাটি করো, y সমান সমান হচ্ছে 1 ভাগ 5। ঠিক আছে, তাহলে আমরা
এক্স এর স্থানাঙ্কটা কত পাইলাম দেখো, এক্স স্থানাঙ্ক পাইলাম হচ্ছে 7/5 মাইনাস 1/5। দেখো আমরা এইটা হচ্ছে তোমার স্থানাঙ্কটা পাইলাম। কার স্থানাঙ্ক পাইলাম দেখো, আমরা যেটা অক্ষরেখা আর হচ্ছে নিয়ামক রেখার ছেদ বিন্দুটা অর্থাৎ জেড এর মানটা পাইলাম আমরা। ঠিক আছে, এখন আমরা জেড এ এস এর মধ্যবিন্দু এ ধরে উপকেন্দ্রটা বাইর করব, তারপর আমরা নিয়ামক রেখার সমীকরণ বাইর করতে পারি। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে যেটা বলছিলাম যে এইটা ক্যালকুলেটরে করে কিভাবে আমি 7/5 মাইনাস 1/5 আনবো সেটা দেখাইতে চাইছিলাম। এখন দেখো তোমরা ক্যালকুলেটরে সরাসরি মুট বাটনটা 3 বার চাপো, 1 2 3, তারপর 1 চাপো, তারপর 2 চাপো, কারণ এক্স ওয়াই দুইটা হচ্ছে এখানে চলক আছে। তারপর সবগুলো চাপো, 4 ইকুয়াল, 3 ইকুয়াল, আর -5টাকে +5 মনে করবো সবসময়। ঠিক আছে, তারপর আবার 3 ইকুয়াল, -4 ইকুয়াল, আবার 5 ইকুয়াল। তাহলে এখানে আসছে কত 1.5, শিফট চাপে এ বিভাগ বি চাপো 7/5। ঠিক আছে, তোমরা একটু মিলাই নাও, এই যে দেখো 7/5 চলে আসছে না আমাদের। তারপর দেখো আরেকটা ইকুয়াল চাপো, -1/5। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তাহলে চলো আমরা বাকি কাজ করি। তাহলে এটা আমরা কি পাইলাম, কেবল জেড বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, তাই না? তাহলে এখন এ কে ধরতেছি আমরা এ, জেড এস রেখার মধ্যবিন্দু আগের মতো করে, মধ্যবিন্দু হলে তাহলে আমরা এখান থেকে কিসের মান পাবো, উপকেন্দ্রের মান পাবো। তাহলে মধ্যবিন্দু এটা কত ছিল, শীর্ষবিন্দুটা কত ছিল 3, আর একটা হচ্ছে 1। এখানে এস এর মান কত, আলফা কমা বিটা, আর জেড এর মান তো আমরা বাহির করলাম এখানে 7/5। ঠিক আছে না? তাহলে আমরা এখন লিখব 3 ইকুয়াল 7/5 প্লাস আলফা ভাগ হচ্ছে 2, অথবা আর একটা স্থানাঙ্ক কি ছিল 1, তাহলে এটা হবে -1/5 প্লাস বিটা ভাগ হচ্ছে 2। ঠিক আছে, এটাই পাশে গুণ করে দাও, 6 ইকুয়াল 7/5 প্লাস আলফা। তাহলে এইটাকে এই পাশে পার করে দিত, 6 - 5 ইকুয়াল হচ্ছে আলফা। অতএব আলফা সমান সমান কত লিখতে পারি আমরা, দেখো তো, এটা দিয়ে এটা গুণ করো, 5 6 30, 30 থেকে 7 বাদ দাও, অতএব 23/5। ঠিক আছে, আলফার মান পাইলাম। এখান থেকে আবার বিটার মানটা বাইর করো, তাহলে -1/5 প্লাস বিটা, 2কে এই পাশে গুণ করে দাও, তাহলে বিটা ইকুয়াল মাইনাসটা ওই পাশে যার প্লাস হয়ে যাবে 1/5, তাহলে 5 দুগুণে 10, তাহলে 11/5। তাহলে আমরা আলফার মানও পাইলাম আর একটা বিটার মানও পাইলাম। আলফা আর বিটা বলতে আমরা কি বুঝতেছি বলো, আলফা আর বিটা বলতে হচ্ছে উপকেন্দ্র। তাহলে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম। তাহলে দেখো আমরা যেগুলো ওই 2-এর অঙ্কগুলো করছিলাম, নিয়ামক রেখা আর উপকেন্দ্র দেওয়া থাকলে পরাবৃত্তের সমীকরণ। তাহলে এখানে নিয়ামক রেখা তো প্রথমে প্রশ্নে দেওয়াই আছে, দেখো উপকেন্দ্রটা দেওয়া ছিল না, উপকেন্দ্রের স্থানাঙ্কটা বাইর করলাম। এখন আমরা পরাবৃত্তের সমীকরণ সহসায় লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন লেখো সংজ্ঞা অনুসারে এসপি সমান ইপিএম। অঙ্কটা একটু বড়, এটা যেহেতু পরাবৃত্ত, ইর মান হচ্ছে 1। এসপিটাকে কি বলি আমরা বলো তো, এসপিটাকে বলি হচ্ছে দূরত্ব। তাই দূরত্বের সূত্র বসাও। এস এর স্থানাঙ্কটা কি বলো তো, এই যে এটা,
এটা তো এস এর স্থানাঙ্ক, তাই না? তাহলে এক্স মাইনাস 23/5 তারপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস, এখানে ওয়াই বলতে কত দেওয়া আছে 11/5 তারপর হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল পিএমটা কি বলতো? এটা হচ্ছে নিয়ামক রেখার উপর লম্ব রেখা। তাহলে নিয়ামক রেখা কত ছিল? 4x + 3y - 5। তাহলে নিয়ামক রেখা দেওয়া আছে 4x + 3y - 5, তার মডুলাস ডিভাইডেড √x এর সহগের উপর স্কোয়ার প্লাস y এর সহগের উপর স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এটা বর্গের সূত্র বসাই দেব। এখন যদি আমি এটা বর্গের সূত্র বসাই দিই, স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2a বলতে x, b বলতে 23/5 প্লাস b স্কোয়ার 23/5 তারপর হচ্ছে হোল স্কোয়ার। এইটার আমার বর্গের সূত্র বসাই দিলাম, তারপর প্লাস এইটার এখন বর্গের সূত্র বসাই দাও। একটু বড় হবে এটা, ওয়াই স্কোয়ার মাইনাস 2ab 11/5 প্লাস 11/5 তারপর হচ্ছে স্কোয়ার, তারপর ইকুয়াল। তাহলে এখানে 4x + 3y - 5 মডুলাস, নিচে হচ্ছে 4-এর উপর স্কোয়ার করলে 16, 3-এর উপর স্কোয়ার করলে 9, 16 9 যোগ করলে 25, 25-এর বর্গমূল হচ্ছে 5। ঠিক আছে, এখন উভয় পাশে আমরা বর্গ করে দিব, কারণ রুটটা আমাকে উঠাইতে হবে। এই টাইপের অঙ্ক করছি, কিন্তু অঙ্কটা এটা একটু বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, বর্গ করে দাও। স্কোয়ার মাইনাস 23 দিয়ে এটা গুণ করো তো, তাহলে হচ্ছে তোমার 3 দুগুণে 6, 2 দুগুণ হচ্ছে 4, ভাগ হচ্ছে কত 5 প্লাস 23-এর উপর স্কোয়ার করলে কত হয় দেখো তো, 23-এর উপর স্কোয়ার 529, নিচে 5-এর উপর স্কোয়ার করলে 25 প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার মাইনাস 11 দুগুণে 22y ভাগ 5, 11-এর উপর স্কোয়ার করলে 121 ভাগ হচ্ছে 25 ইকুয়াল। এইটার উপর যদি স্কোয়ার করি তাহলে 4x + 3y - 5 তারপর হচ্ছে স্কোয়ার, নিচে স্কোয়ার করলে কত হবে 25। এই 25 দিয়ে আবার এটাকে গুণ করে দাও। যদি 25 দিয়ে এটাকে গুণ করি তাহলে এখানে হচ্ছে 25 ইন্টু এটা যা আছে তাই লেখো, তাহলে x স্কোয়ার 46x ভাগ হচ্ছে 5 প্লাস 5 to 9 ভাগ হচ্ছে 25 প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার 2 to y ভাগ হচ্ছে 5 প্লাস 1 to 1 ভাগ হচ্ছে 25 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল। তাহলে 25 দিয়ে তো গুণ করে দিছে, এটা a + b + c হোল স্কোয়ারের সূত্র বসাও। তাহলে a স্কোয়ার বলতে 4x তারপর হচ্ছে স্কোয়ার প্লাস b স্কোয়ার বলতে 3y তারপর স্কোয়ার, c স্কোয়ার বলতে -5 তারপর হচ্ছে স্কোয়ার প্লাস 2ab, তাহলে এখানে হচ্ছে 4x 3y প্লাস 2bc, তাহলে 2b বলতে 3y আর c বলতে -5 প্লাস 2ca, তাহলে এখানে -5 4x। ঠিক আছে, এখন আমরা এটা দিয়ে এটা গুণ করব। তাহলে আমি যদি এখানে গুণ করি
25x²। এটা দিয়ে এটা গুণ করো, এটা কাটাকাটি চলে যায়, মাইনাস এটা দিয়ে এটা কাটলে 5, 5 দিয়ে 46কে গুণ করো, 4 6 গুণন 5 230। তাহলে এটা লিখবো আমি 230x প্লাস এটা দিয়ে এটা গুণ করলে কাটা যায়, এখানে থাকে 529 প্লাস এটাকে গুণ করলে 25y² মাইনাস এটা দিয়ে এটা গুণ করলে 5, 5 দিয়ে 22কে গুণ করো 110 110y প্লাস এখানে থাকে 121 ইকুয়াল এইটা। তাহলে এটা হচ্ছে 16x², এইটা 9y², 5-এর উপর স্কোয়ার করলে 25 প্লাস এটা গুণ করো, 3 4 12, 12 দুগুণে কত হয় 24xy। তাহলে এখানে মাইনাস 3 5 15, 15 দুগুণে কত 30y মাইনাস 4 5 20, 20 দুগুণে কত 40, 40x। ঠিক আছে, এখন এটা যোগ বিয়োগ করো, হয়ে গেছে। অঙ্কটা একটু বড় হয়ে যাচ্ছে। দেখো এখানে x² গুলো যোগ করো তো, 25টার থেকে 16টা বাদ দাও তো 9টা, তারপর y² নাও, তাহলে 25টার থেকে 9টা বাদ দাও, তাহলে প্লাস 16টা y²। এই xyটা আগে নিয়ে নাও তো, মাইনাস 24xy। x কোথায় কোথায় আছে দেখো তো, x এই যে এখানে x আছে আর এখানে একটা x আছে, তাহলে এটাই পাশে নিয়ে যাও। 230 থেকে 40 বাদ দাও, বিয়োগ 40 190, তাহলে মাইনাস 190x। y দেখো তো কোথায় আছে, 30টা এখানে, আর এখানে আছে তোমার 110টা, 110 বিয়োগ হচ্ছে 30, তাহলে মাইনাস 80y। তাহলে এখন কনস্ট্যান্টগুলো দেখো, কনস্ট্যান্ট এখানে আছে তোমার 529 যোগ হচ্ছে 121, 529 যোগ 121 বিয়োগ বিয়োগ কনস্ট্যান্ট দেখো তো, ইকুয়ালের এই পাশে কত আছে, শুধু 25, 25 বাদ দাও 25, তাহলে হচ্ছে 625। তাহলে উত্তর এখানে হচ্ছে 600 প্লাস 625, 625 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের উত্তর। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর ইনশাল্লাহ আমি যে অধ্যায়গুলো শুরু করতেছি সেটা একবারই শেষ করে দেব এবং ধারাবাহিকভাবে সবগুলো অধ্যায় ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।